আসসালামু আলাইকুম, আদাব। আপডেল লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, পরমাণুর গঠন। তো পরমাণুর গঠনের দুইটি মতবাদ, একটা হচ্ছে রাদারফোর্ডের মতবাদ আর একটা হচ্ছে বোরের মতবাদ। আজকে আমরা যে প্রশ্ন 3-4টা লিখেছি সেটা হচ্ছে বোরের মতবাদ। আপনি দেখেন, আমি কয়েকটা কোশ্চেন লিখেছি। বোরের পরমাণু মডেল আলোচনা করো, দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগ কত। এই অঙ্কটা খুব আসে। আরটা হচ্ছে বোরের পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা আলোচনা করো। শেষ, পারমাণবিক বর্ণালী কখন দেখা যায়। এই 4টা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে, এবং অঙ্কগুলো দেখাবো কিভাবে করা যায়। আমি কিছুটা তৈরি করে ফেলেছি আগে থেকেই। সেটা হচ্ছে শিক্ষার্থী নাম্বার 1। তো পরমাণুর নিউক্লিয়াস আছে, আবার ওর বাইরে কি থাকে বলেন তো? ইলেকট্রন। তাহলে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে যে সকল কি থাকে? তাহলে 1 নম্বর শিক্ষার্থ হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে। আপনি যদি এই জায়গাটাকে ধরেন নিউক্লিয়াস, তাহলে পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে যে সকল ইলেকট্রন থাকে তারা ইচ্ছা মতো ঘুরতে পারে না, যেদিক সেদিক ঘুরবে না, ইচ্ছা মতো ঘুরতে পারে না। তারা কি করে? নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। কি বলা হয় বলেন তো? অরবিট। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, আরেকবার বলেন তো কি বললাম? যে সকল কি আছে তারা ইচ্ছে মতো ঘুরতে পারে না, ইচ্ছে মতো ঘুরতে পারবে না। তাহলে কিভাবে ঘুরবে? নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। কেমন কক্ষপথ বলেন? বৃত্তাকার কক্ষপথ। কক্ষপথের আকার কি বলা হয়েছে বলেন? আরেকবার বলেন। বৃত্তাকার। অনুমোদিত কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এই কক্ষপথগুলোকে কি বলা হয় বলেন তো? অরবিট। কক্ষপথগুলোকে প্রকাশ করা হয় n = 1 2 3 দিয়ে প্রকাশ করা হয়। যখন n এর মান হয় 1, কি হয় বলো তো? তখন এই নামটা হয় কে সেল। কি সেল হয়? তাহলে প্রথম সেলটার নাম হচ্ছে কে সেল। কি সেল? আর n = যখন 2 হয়, এই সেলটার নাম কি? এল সেল। কি সেল বলেন? n = যদি 3 হয় তাহলে কি সেল? n = 4 হলে। এখন এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে হবে। কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। তোমরা এটা অষ্টম শ্রেণীতেও জেনেছো। যে কোনো কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তো n এর মান এখানে কত বলেন তো? 1। কত বলেন তো? তাহলে 2 × 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 2 এর কে কত? 2। তাহলে শিক্ষার্থীরা আপনারা বলেন, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হলো? 2টি। কয়টি হলো বলো? আচ্ছা, এবার যদি আমি এল বসাই, এল কক্ষপথে ধারণ ক্ষমতা কত? তাহলে n এর মান কত হবে বলো তো? 2। 2 × 2 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর 4, 4 দুগুণ কত হবে বলো? 8টা। তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে, এল সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? তাহলে 8টি। কয়টি বলেন? এল সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। আর এম সেল কে সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। কয়টি? 2টি। এদিকে তাকান, সবাই এদিকে তাকান। n = 3 হলে m সেল কি সেল হবে? তাহলে 2 × 3 এর উপর কি হবে? স্কয়ার। তাহলে 9 দুগুণ কত হবে বলেন? 18টি। কয়টি হবে? আমার সাথে সাথে বলেন। আবার n = 4 হলে m সেল, তাহলে 2 × 4 এর উপর স্কয়ার, তাহলে 16 দুগুণ কয়টি বলেন তো? 32টি। কয়টি বলো? 32টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সেলে, তাহলে আমার সাথে একবার বলবেন, কে সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি। আচ্ছা, তারপর এল সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। কয়টি বলেন তো? 8টি। তারপর এম সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। n = 4 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 32টি। কয়টি বলেন তো? 32টি। তাহলে এইভাবে ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো আমরা বাইর করতে পারি। আমার 1 নম্বর শিক্ষার্থী কি বোঝা হয়েছে? তাহলে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে তার ইচ্ছে মতো ঘুরতে পারে না। আপনি যখন এই যে ঢুকে ফেলছেন, ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরতে পারবেন না। এই রুমে বসে থাকতে হবে, এই কক্ষপথে ঘুরতে হবে, এরকম তো নাকি? তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এরপর দ্বিতীয় নাম্বার কথা বলা হয়েছে, দেখো এইদিকে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ যে কোনো কক্ষপথে অবস্থানকালে, যে কোনো কক্ষপথে, আরেকবার বলেন, কি বললাম বলেন তো? যে কোনো কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আরো বলেন যে কোনো কক্ষপথে
কোনো কক্ষপথ হতে পারে 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ, এরকম কক্ষপথ হতে পারে কিনা বলেন তো? তাহলে যে কোনো কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr কি বলেন? ইকুয়াল nh কত? nh কত? আমি এখানে প্রতীকগুলো লিখে নিচ্ছি। তাহলে m কি? ইলেকট্রনের ভর। m কি বলেন? ইলেকট্রনের ভর। আচ্ছা, v কি? ইলেকট্রনের বেগ। r কি? ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? কক্ষপথের ব্যাসার্ধ। h কি বলেন তো? প্লাঙ্কের ধ্রুবক। h হচ্ছে প্লাঙ্কের এর মান হচ্ছে দেখো 6.626 * 10 ইনভার্স 34। একক হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখন এখানে আমি দুইটা প্রশ্ন বলছিলাম, দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগ। আপনারা একটু নিশ্চুপে সুন্দরভাবে দেখেন বিষয়গুলো। দ্বিতীয় কি বলেন তো? তখন n এর মান লিখবো, দেখেন n এর মান তখন লিখবো 2। কত লিখবো? 2। কত লিখবো? 2। আর যখন তৃতীয় হবে n এর মান 3। কত লিখবো? 3। এখন আমি যদি বলি দ্বিতীয় ও তৃতীয় শক্তি স্তরের কৌণিক ভরবেগ, অথবা দেখো কোনো চিত্র দেওয়া আছে বলছে শেষ শক্তি স্তরের কৌণিক ভরবেগ। শেষ কি বলো তো? এর বলো তো এখানে কয়টা শক্তি স্তর আছে? 4টা আছে। তাহলে কয় নাম্বার ধাপে যাবে? 1, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর। কোন শক্তি স্তর? সেই ক্ষেত্রে যদি দ্বিতীয় বলি n এর মান হবে 2। কত হবে? 2। h এর মান কত? 6.626 * 10 ইনভার্স 34। আর 2 এর জায়গায় 2 আর 5 এর মান হচ্ছে 3.1416। তাহলে এখানে আপনারা একটা आंसर পাবেন। যখন তৃতীয় বলবো তখন n এর মান এই জায়গাটায় কত বসাবেন বলেন? 3। তাহলে এই দুইটা অঙ্ক আপনারা করতে পারবেন না বাসায়? ইনশাআল্লাহ। পারবেন না বলেন? আচ্ছা, যদি পেরে যান এরপর এটাই চলে আসি এদিকে। তারপর এটা আসি 3 নাম্বার। এখানে দেখেন তো ইলেকট্রন যদি শক্তি শোষণ করে, দেখো নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে যখন একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, খেয়াল করেন একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। কিন্তু যদি এই নিম্ন শক্তির অরবিটাল থেকে দেখেন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে যায়, তাহলে শক্তি কি করবে? শোষণ। কি করবে বলেন? শোষণ। আর যদি উচ্চ থেকে নিম্নতে যায় তাহলে শক্তি কি করবে? বিকিরণ। তাহলে নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। তবে নিম্ন শক্তির অরবিটাল থেকে যদি উচ্চতে যায় তাহলে শক্তি শোষণ করবে, আর যদি উচ্চ থেকে নিম্নতে যায় তাহলে শক্তি বিকিরণ করবে। এই বিকিরিত শক্তির পরিমাণ, বিকিরিত শক্তির পরিমাণ এই h, এটার নাম এই চিহ্নটার নাম হচ্ছে নিউ, যেটাকে আমরা ভি এর মতো দেখছি। কার মতো? এই চিহ্নটার নাম কি বলেন তো? নিউ। কি বলো তো? এটাকে বলা হয় কম্পাঙ্ক। কি বলা হয় বলো তো? শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এই সি, সি হচ্ছে আলোর বেগ। সি কত বেগ? আলোর বেগ। সি কার বেগ? আলোর বেগ। আর বলেন সি কার বেগ? আলোর বেগ। আলোর বেগ। কার বেগ? আলোর বেগ। আর এটা হচ্ছে ল্যামডা। কি বলেন তো? ল্যামডা। ল্যামডা এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই মানগুলো বসাইলে আমরা এখানে কয়টা স্বীকার্য পেলাম বলেন? 3টা। কয়টা স্বীকার্য? 3টা। তাহলে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ nh কত? 2π। nh কত? 2π। নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে শক্তি শোষণও করবে না, কিন্তু যদি নিম্ন শক্তি থেকে কোথায় যায়? নিম্ন থেকে কোথায় যায়? শক্তি কি করবে? আর যদি উচ্চ থেকে নিম্নতে যায় তাহলে শোষিত বা দেখো তাহলে এই যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ h নিউ ইকুয়াল hc বাই কত বলে তো? ল্যামডা। এটা দিয়ে আমরা বের করতে পারবো কিনা বলেন? এখন পারমাণবিক বর্ণালী কখন দেখা যায়? শেষ করছি। দেখো ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে যাবে, উচ্চ থেকে কোথায় যাবে বলেন? তখন আলোর একটা বিকিরণ হবে। আলোর একটা কি হবে? এটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করা যায় তখন বর্ণালী সৃষ্টি হয়। কাজ সৃষ্টি হয়। তখন মনে হয় যে আলোর ঝটকানি বা বর্ণালী এরকম দেখা যায়। তাহলে আপনি বলবেন ইলেকট্রন উচ্চ শক্তি থেকে, আর বলেন ইলেকট্রন উচ্চ শক্তি থেকে যাবার সময়, বলেন কি বললাম? যে আলোর কি দেখা? আলোর বিকিরণ দেখা যায়। আলোর বিকিরণ তাকে প্রিজমের মধ্যে দিয়ে কি করলে? কার মধ্যে দিয়ে? প্রিজম। কার বলতো? প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে, প্রিজমের মধ্যে দিয়ে তাহলে আলোর বর্ণালী দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 4টা কোশ্চেনের উত্তর শিখলাম এবং বোরের পরমাণু মডেল শিখলাম। এখন এখানে সাফল্য বলি।
বোরের পরমাণু মডেলের কিছু সাফল্য আছে। বোরের পরমাণু মডেল দেখো এই কক্ষপথের আকার সম্পর্কে বলেছে না বলেনি বলেন তো? আকার সম্পর্কে বলেছে, আবার বৃত্তাকার কক্ষপথ বলেছে। আবার একটা কথা বলেছে, একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এই তাহলে এদিকে তাকান, একটি পরমাণু মানে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে হাইড্রোজেন। কে বলেন তো? হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা গেছে, ব্যাখ্যা করা গেছে। তারপরে শক্তি শোষণ বা বিকিরণ করলে কি হবে তাও বলেছে। তাহলে কয়টা সাফল্য পাইছি বলেন? কয়টা? 1 নাম্বার কক্ষপথের আকার সম্পর্কে ধারণা। আরো বলেন 1 নাম্বার কি?